শোনেন, হুম। আমি যদি মরে যাই আপনি কি খুব ভালো থাকবেন? বলেন না, আমি যদি মরে যাই আপনি ভালো থাকবেন তো? বিশ্বাস করেন, এত মার আর নিতে পারছি না, আর পারি না নিতে। তার থেকে বরং মেরেই ফেলেন। আমি মরে গেলে আমার লাশটা আমার মায়ের কাছে পাঠিয়ে দিন। বিশ্বাস করেন, আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে, আর পারি না ব্যথা সহ্য করতে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে কথাগুলো এক নাগাড়ে বলে দেয় বেলি। আর ইরফানের চোখ থেকে কেন জানি হঠাৎ করে দুই দণ্ড পানি বেড়ে পড়ে যায়। ইরফান আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে, সোজা বেরিয়ে নিজের রুমে চলে যায়। আর বেলি তখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আজ 2 দিন হলো রুবির খবর নেই। ইরফানও রেগে ফোন করেনি তাকে। মাঝে জাফর সাহেব মানে রুবির বাবা ফোন করে বাসায় যেতে বলেছেন ইরফানকে, কিন্তু ইরফানই যায়নি। রুবির বলা মিথ্যা কথাগুলো মেনে নিতে পারেনি ইরফান। সে এমনিতেও মিথ্যা পছন্দ করে না, তার উপর না বলে টাকা খরচ করে আরেকজনের উপরে চাপিয়ে দিয়েছে। এর জন্য আরও বেশি রাগ ইরফানের, তাই ইচ্ছা করেই যায়নি সে। অফিস থেকে একগাদা কাজ নিয়ে বাসায় ফিরেছে ইরফান। বেলির শরীরটা 2 দিন পর ভালোই আছে এখন, তাই দৌড়ে দৌড়ে সব কাজ করতে পারে সে। তার বেলিকে দেখে ইদানিং বড্ড বেশি মায়া হয় ইরফানের। মনের মাঝে লুকিয়ে থাকা ভালো লাগাটা বের হয়ে আসতে বেশি সময় নেয় না। ইরফান নিজের রুমে ফ্রেশ হয়ে নেয়। বেলি সেই সময়ে কফি হাতে রুমে যায়। ইরফান তখন খালি গায়ে শরীরের পানি মুছছে। ইরফানকে ওই অবস্থায় দেখে অনেকটা ইতস্তত বোধ করে বেলি। বেলির ইতস্তত বোধ করা দেখে ইরফান টি শার্টটা পরে নেয়। আপনার কফি। রেখে দে। হুম। বেলি চলে যেতে নিলে ইরফান ডাক দেয় তাকে। বেলি শুন, জি। তোর একটা জিনিস আমার কাছে আছে। জিনিস? কি জিনিস? এরপর ড্রয়ার থেকে কানের দুলটা নিয়ে আসে ইরফান। হাত পাত। কি জিনিস আছে? হাত পাত আগে। বেলি হাত পাতলে ইরফান বেলির এক কানের দুলটা বেলির হাতে দেয়। এই জিনিসটা। হায় আল্লাহ, এটা আপনার কাছে ছিল? হ্যাঁ। আমি কত খুঁজছি এটা। আমার বাবার শেষ স্মৃতি এটা। অনেক কষ্টে টাকা জমিয়ে বানিয়ে দিয়েছিল। ও, আচ্ছা, কি খাবেন রাতে? দুপুরে রান্না করিসনি? ভাত রান্না করছিলাম, আর কালকে রান্না করা তরকারি ছিল, তাই খেয়ে নিছি আমি আর মিনু। ফ্রিজে তো মোটামুটি সবই রাখা আছে। বেলি, তাহলে কালকের রান্না করা জিনিস কেন খাস তুই? ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়াটা ভালো। আপনি কি খাবেন বলেন, আমি রান্না বসাবো। মাছ ভুনা করিস। আচ্ছা। বেলি রুবির থেকে অনেকটা আলাদা, অপচয় করতে একদমই চায় না। ল্যাপটপ নিয়ে বসে যায় ইরফান। এক মনে কাজ করতেই আছে তো করতেই আছে। ল্যাপটপ থেকে কাজ শেষ করে আর মোড়া দেয় ইরফান। ঘড়ির দিকে চোখ পড়তে দেখে রাত 11টা বেজে 55 মিনিট। তার মানে 12টা বাজতে আর মাত্র 5 মিনিট। বেলি কি এখনও রান্না করে নাকি? একবার এসে ডেকেও গেল না। কান থেকে হেডফোন খুলে ডাইনিং টেবিলে যায় ইরফান। বেলি সেখানেই সোফায় বসে কাত হয়ে আছে। ইরফান গিয়ে আস্তে করে নাড়া দেয় বেলিকে। ইরফানের ছোঁয়া পেয়ে বেলি উঠে যায়। কিরে, রাত 12টা বেজে গেছে, আমাকে ডাকলিও না, আর এখানে বসে ঘুমিয়ে গেছিস? কয়েকবার গিয়েছিলাম রুমে, ডাকছিলামও। আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে কাজ করতেছিলেন। ভাবলাম কাজ শেষ হলে আবার ডাক দিব, আর আমি ঘুমিয়ে গেছি। হায় রে, চল। আসেন। মিনু কোথায়? সে খেয়ে দে ঘুম। ও। বেলি ইরফানকে ভাত বেড়ে দেয়, প্রয়োজনীয় সব কাছে এনে দেয়। ইরফান খাওয়ার দিকে তাকিয়ে আবার বেলির দিকে তাকায়। তুই খেয়েছিস? হুম। সত্যি খেয়েছিস? হুম। ইদানিং মিথ্যা বলিস তুই। রুবিকে চর মেরেছিলাম কিন্তু মিথ্যা বলার কারণে। আর আমি সত্যি বলার পরেও লাথি খাই। আপনি খেয়ে নেন। বলে বেলি রান্নাঘরের দিকে যাচ্ছিল, অমনি ইরফান বেলির হাতটা ধরে নেয়। কিছু বলবেন? তোর সাথে একদিন বসেও ভাত খাওয়া হয়নি। রুবির সাথে সময় মিলে না। আমি বরাবর খাবার একাই খাই। আজ না হয় তুই আমার খাওয়ার সাথী হলি। মানে? আমার সাথে বসে খেতে হবে আজকে তোকে। কথাটা শুনে কলিজায় একটা মোচড় দিয়ে ওঠে বেলির। বিয়ের প্রায় 10 মাস পর ইরফান নিজ থেকে বেলিকে তার সাথে ভাত খেতে বলেছে। অনুভূতিটা ঠিক কীরকম বলে তা বোঝাতে পারছে না বেলি। কিছুক্ষণ ইরফানের দিকে তাকিয়ে আবারও নজর নিচে নামিয়ে ফেলে সে। কিরে, বসবি না? আপনি খান, আমি এখন আর খাবো না। আমি কি এতই খারাপ নাকি যে আমার সাথে বসে ভাত খাওয়া যায় না? না না না, তা কেন হতে যাবে? তাহলে খেতে বস। হুম। কথা না বাড়িয়ে খেতে বসে যায় বেলি।
ইরফান আর চোখে বেলির খাওয়ার ধরন দেখে। এর আগে কখনো ইরফান বেলিকে খেতে দেখেনি। যতক্ষণ ছিল শুধু মারধর আর বকাবাধ্য করে গেছে মেয়েটাকে। মেয়েটাও যেমন চুপচাপ মানিয়ে নিয়েছে সবটা। এমনকি সতীনের সাথে সংসার করতে হবে সেটাও মানিয়ে নিয়েছে সে। একবারের জন্যেও প্রতিবাদ করেনি। বানা জানিয়েছে নিজের আপত্তির কথা। গত 7টা মাস যাবৎ চোখের সামনে নিজের স্বামীকে তার দ্বিতীয় স্ত্রীর সাথে এক রুমে থাকতে দেখেছে। প্রাত্যহিক সতীনের ভেজা চুল দেখতে হয়েছে তাকে। তবুও নিজের অধিকারের দাবি নিয়ে একবারের জন্য দাঁড়ায়নি সামনে এসে। ওর মতো মেয়ে খুব কমই আছে বা পাওয়া যায়। ইরফান কথাগুলো মনে মনে ভাবছে। ঠিক 1 চামচের মতো ভাত নিয়েছে আর একটু ডাল। মাছ নিবি না? হুম, কেন? ডালটা দিয়েই খাই। মাছে কি সমস্যা? কিছু না, আপনি খান। আরেক টুকরা দিব? না থাক। কোনো রকম খেয়ে উঠে যায় বেলি। ইরফান বেশ বুঝতে পারছে বেলি তার সামনে থাকতে চায় না। অবশ্য এসবের একমাত্র কারণ ইরফানের করা খারাপ ব্যবহারগুলো। তাই সেও আর কিছু বলেনি। আর কিছু গুছিয়ে পরিষ্কার করে বেলি শুতে যাবে এমন সময় দেখে ইরফান ড্রয়িং রুমে কিছু জিনিসপত্র নিয়ে বসেছে। ঘড়িতে প্রায় 1টা বাজে। এই সময় কি কাজ করবে আবার? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইরফানকে দেখছে বেলি। এরই মাঝে ইরফান আবারও ডাক দেয় বেলিকে। বেলি শুন তো, হুম। আমার রুমে যা। শেলফের উপরে দেখবি একটা সাদা কৌটা রাখা আছে, নিয়ে আয়। হুম। কৌটা এনে ইরফানের কাছে রাখে বেলি। অনেকগুলো জিনিসই রাখা আছে টি টেবিলের উপরে। বেলি তাকিয়ে আছে সেগুলোর দিকে। বেলিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান নিজ থেকেই বেলিকে বসতে বলে। কে রে, দাঁড়িয়ে আছিস যে? বস এইখানে। এগুলো দিয়ে কি করবেন? হাউস বিল্ডিংয়ের প্রজেক্টের জন্য কাল অফিসে প্রেজেন্টেশন। ও, বাড়ি বানাবেন? না রে পাগলি, এটা জাস্ট স্যাম্পল হবে। ও, ইরফানের মুখ থেকে পাগলি শব্দটা বেলির বুকে গিয়ে লাগে। তাকিয়ে আছে মানুষটার দিকে বেলি। মানুষটাকে কত শান্ত লাগে দেখতে, কিন্তু কে বলবে এই মানুষটার হাতে কারণে অকারণে মার খেতে হয় আমার? আমার মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা সে কখনো দেখবে না, না কখনো জানতে চাইবে আমি কি চাই। রুবি আপুকে মানুষটা খুব ভালোবাসে, তাহলে আমাকে কি একটু ভালোবাসতে পারে না সে? বিয়ের পর থেকে অপমান, অবহেলা আর মারধর জুটে এসেছে এই পোড়া কপালটায় আমার। আমার জনম দুঃখী মাটা ভাবে আমি স্বামীর ঘরের রানী হয়ে আছি, অথচ আমার মা তো আর জানে না আমার জীবনের এই 7টা মাস কিভাবে কাটছে। এইসব ভাবতে ভাবতে অজান্তেই চোখের পানি এসে যায়। মুখ মোছার ছলে চোখের পানিগুলো মুছে নেয় বেলি। স্যাম্পল হলে তো বানাতেই হবে। হ্যাঁ, তাহলে নেবেন কিভাবে? কাল অফিসের গাড়ি আসবে। কাল যদি প্রেজেন্টেশনটা ভালো হয় তাহলে প্রমোশনটা পাক্কা। আলহামদুলিল্লাহ, হয়ে যাবে। কিভাবে শিওর হলি? মন বলল হয়ে যাবে ইনশাল্লাহ। ইরফান একবার বেলির মুখের দিকে চেয়ে আছে। বেলির মুখটা আসলেই মায়ায় ভরা। উজ্জ্বল শ্যামলা বর্ণের হলেও দেখতে মাশাল্লাহ। মনে মনে এখন আফসোস হয় ইরফানের। যদি তখন সে একটু বাস্তবিকতার সাথে ভাবতো তাহলে আছে হয়তো বেলি একাই তার ঘরে থাকতো। কিন্তু ভালোবাসা নামক পোকার কামড়ে সব কিছু এলোমেলো হয়ে গেছে। বেলি ফোমগুলো হাত দিয়ে ধরতে চাচ্ছে, কিন্তু ইরফানের ভয়ে ধরতে পারছে না। তাই অনুমতি নিতেই ইরফানের দিকে তাকায় সে। এগুলো একটু ধরি। ধর। ফোমগুলো হাতে নিয়ে নড়াচড়া করে নেয়। আমি না ক্লাস 10-এ থাকতে একটা বাড়ি বানাইছিলাম, ওই যে গার্হস্থ্য অর্থনীতির ব্যবহারিক পরীক্ষার সময়। ও, আমি সাহায্য করি। তুই পারবি না তো, এটা অন্যরকম। কিরকম? ইরফান ল্যাপটপ থেকে একটা ঘরের ছবি দেখিয়ে বলে। এইরকম বানাতে হবে। আপনি খাবেন? হ্যাঁ পারবো তো। আমিও পারবো, বানাই। বেলির কণ্ঠস্বরটা ছোট, চিকন স্বরে কথা বলে সে। আবদারগুলো দেখলে যে কারো চোখে পানি আসার মতো। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে বেলির দিকে, তারপর হ্যাঁ বলে দেয়। রাজ্য জয় করা হাসি দিয়ে ফোমগুলোতে গ্লু লাগাতে থাকে বেলি। ইরফানও সাহায্য করছিল বেলিকে। প্রায় 1.5 ঘন্টা বেলি বাড়িটা বানিয়ে ফেলে, একদম হুবহু ল্যাপটপে থাকা ছবিটার মতো। হস্তশিল্পে বেলির হাত পাকা, কারণ বেলির বাবা একজন কাঠমিস্ত্রি ছিলেন। বাড়ি তো হয়ে গেল, নাম কি দিবি এই বাড়ির? স্বপ্ননীর। অজান্তে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় বেলির। ইরফান চুপ করেই তাকিয়ে থাকে বেলির দিকে। পরে বেলি কথা কাটিয়ে নেয়। মামা মানে নাম যে কোনো একটা দিয়ে দিনে। স্বপ্ননীর নামটাই থাকবে। ঘুমিয়ে যাইয়েন, আসছি। এই বলে বেলি উঠে যেতে নেয়। বেলি শুন, জি।
কাল যদি প্রজেক্টটা হয়ে যায় তাহলে কি চাই তোর? জি, কিছুই না। বল কি চাই তোর? যদি চাই দেবেন? হ্যাঁ। ইরফান জানে বেলি বেশি দামি কিছু চাইবে না, তাই নির্দ্বিধায় বলে ফেলেছে হ্যাঁ। বেলিও তার ইচ্ছে মতো তার চাওয়াগুলো ব্যক্ত করে। আপনি যখন আমাকে মারবেন আমি কাঁদবো না, একদম কাঁদবো না। শুধু ছাড়তে বলবেন না, সহ্য করতে পারবো না। আসছি, ঘুমিয়ে যাইয়েন।